প্রিয় শিক্ষার্থীরা সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি নাজিম উদ্দিন, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। তোমরা আজকে ডিগ্রি প্রথম বর্ষের বিজনেস স্টাডিজ গ্রুপে যারা আছো, বিবিএসের, তাদের জন্য আজকে আমাদের ব্যবস্থাপনার প্রথম পত্র পার্ট 1-এর এবং বিষয় হচ্ছে, কোর্সের নাম হচ্ছে ব্যবসায় পরিচিতি। এর উপরে আজকে অধ্যায় প্রথম, অর্থাৎ প্রথম অধ্যায়ের উপরে আমাদের ক্লাস হবে। তো আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে এবং উপকৃত হবে। তো যেহেতু তোমাদের আজকের ব্যবস্থাপনার প্রথম ক্লাস, ডিগ্রি প্রথম বর্ষে যারা আছো, সেহেতু আমরা তো সচরাচর কলেজে ক্লাস হলে সবাই পরিচয় হতাম, যেটাকে আমরা ওরিয়েন্টেশন বলি। সেই সুযোগটা করোনা ভাইরাসের কারণে নেই। তো যাই হোক, আজকে তোমাদেরকে সংক্ষিপ্তভাবে আমার পরিচয় দিব। আর তোমাদের পরিচয়, করোনা ভাইরাস প্রাদুর্ভাব যদি কমে যায়, শিক্ষা প্রতিষ্ঠান খুলে, তখন তোমাদের পরিচয় জানা হবে। আমি নাজিম উদ্দিন, আবারও পরিচয় দিচ্ছি। আমি নাজিম উদ্দিন, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ। আমি মূলত 34 BCS-এর মাধ্যমে বিসিএস শিক্ষা ক্যাডারে যোগদান করি। তো শিক্ষা মন্ত্রণালয় এর নির্দেশে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ পরিবার ডিগ্রি প্রথম বর্ষ যারা নতুন ভর্তি হয়েছে, তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে 7 তারিখ থেকে, তোমরা হয়তো জানো। তো আজকে আমি ব্যবস্থাপনার যে কোর্সটির উপরে ক্লাস নিব, সেটা হচ্ছে ব্যবসায় পরিচিতি। আমরা জানি আমাদের ডিগ্রি প্রথম বর্ষের দুটো কোর্স আছে ব্যবস্থাপনার উপরে। একটা হচ্ছে ব্যবসায় পরিচিতি, ইন্ট্রোডাকশন টু বিজনেস, আরেকটি হচ্ছে ব্যবস্থাপনার মৌল বিষয়। তো আজকে মূলত আমি ক্লাসটা নিব ব্যবসায় পরিচিতির প্রথম অধ্যায়ের উপরে, যেটি হচ্ছে ব্যবসায়ের মৌলিক ধারণা। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা সরাসরি ক্লাসে ফিরে যাই। প্রথমে আমরা দেখি আজকে প্রথম অধ্যায়ের কোন কোন বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, সেগুলো আমি হোয়াইট বোর্ডে লিখেছি, তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে। প্রথমে আমরা দেখছি ব্যবসায় কাকে বলে, ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলো কী কী আমরা দেখব। 2 নম্বরে আমরা দেখব ব্যবসায়ের আওতা বা পরিধি। এরপরে 3 নম্বর আমরা দেখব ব্যবসায়ের কার্যাবলী। 4 নম্বর আমরা দেখব ব্যবসায়ের গুরুত্ব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি মনোযোগ দিয়ে ক্লাসটা শুনবে। তাহলেই প্রথমে দেখা যাক ব্যবসা কাকে বলে। ব্যবসা বলতে আমরা জানি মুনাফা অর্জনের উদ্দেশ্যে সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলা হয়। ব্যবসা শব্দটি ইংরেজি শব্দ হচ্ছে বিজনেস। বিজনেস মানে হচ্ছে বিং বিজি ইন এনি ওয়ার্ক, অর্থাৎ যে কোনো কাজে ব্যস্ত থাকা। আমি আবার বলছি, ব্যবসা শব্দটি ইংরেজি বিজনেস শব্দ থেকে এসেছে। বিজনেস শব্দটিকে যদি আমরা ভাঙি, আমরা পাই বিং বিজি ইন এনি ওয়ার্ক, অর্থাৎ যে কোনো কাজে ব্যস্ত থাকাকে ব্যবসা বলা হচ্ছে। তাহলে আমরা বলছিলাম মুনাফা অর্জনের উদ্দেশ্যে সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলা হয়। তাহলে এই বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো কি কি? বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড বলতে বোঝাচ্ছে মূলত বৈধভাবে উৎপাদন, বৈধভাবে বন্টন বা বাণিজ্য এবং অন্যান্য যে সহায়ক কার্যাবলীগুলো রয়েছে, সেগুলোকে বোঝানো হচ্ছে। তো ব্যবসা করতে হলে যেমন মুনাফার উদ্দেশ্যে করতে হয়, ঠিক তেমনি মুনাফা অর্জন উদ্দেশ্য ছাড়া কোনো ব্যবসায় হতে পারে না। এছাড়াও ব্যবসা করতে হলে ঝুঁকি ও অনিশ্চয়তার সম্মুখীন হতে হবে। সেগুলো মেনেই, সেগুলো জেনে এবং বহন করেই মুনাফা অর্জনের উদ্দেশ্যে আমার বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো পরিচালনা করতে হয়। তাহলে এখানে আমরা লিখেছি বি ইকুয়াল টু সামেশন আই প্লাস সামেশন টি প্লাস সামেশন এ টি, অর্থাৎ
এখানে বি বলতে আমরা বলছি বিজনেস, বিজনেসকে আমরা সংক্ষেপে বি লিখেছি ইকুয়াল টু সামেশন আই, মানে হচ্ছে এখানে ইন্ডাস্ট্রি অর্থাৎ শিল্প। তারপরে টি বলতে এখানে বোঝাচ্ছে ট্রেড মানে বাণিজ্য। এটি বলতে বোঝাচ্ছে অক্সিলিয়ারি টু ট্রেড অর্থাৎ বাণিজ্যের অন্যান্য সহায়ক কার্যবলী। তাহলে ব্যবসা বলতে মূলত আমরা এখানে তিনটি জিনিস পাচ্ছি, একটা হচ্ছে ইন্ডাস্ট্রি বা শিল্প প্লাস শিল্প সংক্রান্ত কাজগুলো, তারপর আমরা দেখছি ট্রেড বা বাণিজ্য সংক্রান্ত কাজের সমষ্টি, এরপর আমরা দেখছি অক্সিলিয়ারিজ টু ট্রেড অর্থাৎ বাণিজ্যের অন্যান্য যে কার্যগুলিগুলো রয়েছে সেগুলো সমষ্টি, অর্থাৎ ইন্ডাস্ট্রি ট্রেড অক্সিলিয়ারিজ টু ট্রেড অর্থাৎ শিল্প বাণিজ্য সংক্রান্ত অন্যান্য কাজের সমষ্টিকেই একসাথে আমরা বলছি বিজনেস। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা দেখব ব্যবসায়ের বৈশিষ্ট্য কী কোনগুলো। আমরা এখানে লিখেছি ব্যবসায়ের বৈশিষ্ট্য, আমরা এখানে 6টি বৈশিষ্ট্য লিখেছি। প্রথমে আমরা লিখেছি মুনাফা অর্জন, 2 নম্বরে আমরা লিখেছি ঝুঁকি ও অনিশ্চয়তা, 3 নম্বরে আমরা লিখেছি লেনদেনের পৌনঃপুনিকতা, 4 নম্বরে লিখেছি আইনগত বৈধতা, 5 নম্বর আমরা লিখেছি স্বাধীন পেশা, 6 নম্বর আমরা লিখেছি উপযোগ বা সম্পদ সৃষ্টি। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা দেখি মুনাফা অর্জন বৈশিষ্ট্য, অর্থাৎ ব্যবসায় প্রথম এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। তো মুনাফা অর্জন ছাড়া কোনো ধরনের কর্মকাণ্ড ব্যবসা হতে পারে না, অর্থাৎ ব্যবসা হতে হলে অবশ্যই তার প্রধান উদ্দেশ্য হতে হবে মুনাফা অর্জন। তো মুনাফা অর্জন বলতে একটি ব্যবসা প্রতিষ্ঠান যে আয় করে সেখান থেকে তার খরচগুলো বাদ দিয়ে যে যতটুক লাভ হয় সেটিকে বলা হচ্ছে মুনাফা অর্জন। এরপরে 2 নম্বর বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি ঝুঁকি ও অনিশ্চয়তা, অর্থাৎ ব্যবসা করতে হলে ঝুঁকি থাকবে, অনিশ্চয়তা থাকবে। এখানে এমন দুটো জিনিস ব্যবসায়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ঝুঁকি বলতে বোঝানো হচ্ছে আর্থিক ক্ষতির সম্ভাবনাকে, অন্যদিকে অনিশ্চয়তা বলতে আমি ভবিষ্যতে যা যা আশা করছি সেগুলো আমার প্রত্যাশা মতো নাও হতে পারে, এটিকে বলা হচ্ছে অনিশ্চয়তা। তাহলে আমরা ঝুঁকি কি অনিশ্চয়তা কি সেটি আমরা বুঝতে পেরেছি আশা করি। এরপরে তাহলেই আমরা বলছি ঝুঁকি ও অনিশ্চয়তা ব্যবসা করতে হলে এগুলো জিনিসগুলো ওতপ্রোতভাবে জড়িত থাকবে। আমরা এই বৈশিষ্ট্যর আলোকে একটি স্লোগান আমরা জানি, সেটি হচ্ছে হাই রিস্ক হাই গেইন, অর্থাৎ যত বেশি ঝুঁকি তত বেশি লাভ। আরেকটা স্লোগান আছে নো রিস্ক নো গেইন, অর্থাৎ কোনো ঝুঁকি নিব না কোনো লাভও হবে না। আরেকটি স্লোগান আছে এই বৈশিষ্ট্য রিলেটেড, সেটা হচ্ছে লো রিস্ক লো গেইন, অর্থাৎ কম ঝুঁকি কম লাভ। তাহলে এই স্লোগানগুলো এই বৈশিষ্ট্যের সাথে যায়। তারপরে আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি লেনদেনের পৌনঃপুনিকতা। লেনদেনের পৌনঃপুনিকতা বলতে ব্যবসায় যে লেনদেন বা ক্রয় বিক্রয় কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলো বারবার হতে হবে, একবার দুবার হলে হবে না, সেগুলো বারবার হতে হবে। যেমন আমার কাছে একটা মার্কার আছে, চাপোজ এই মার্কারটা আমি কিনলাম, কিনে কোনো কারণে মার্কারটা আমার ভালো লাগছে না, কারো কাছে আমি এটা বেচলাম, তাহলে এটি কি ব্যবসা বলা যাবে? অবশ্যই না। কেননা আমি এই মার্কারটা ব্যবসায়িক উদ্দেশ্যে নিই নাই, এবং এই মার্কার ক্রয় বিক্রয়ের যে কাজটি আমি করেছি একবার, সেটি কিন্তু আমি বারবার করছি না, সেহেতু এটি একটি লেনদেনের পৌনঃপুনিকতার মধ্যে পড়ে না, সো এটা ব্যবসা না। কিন্তু এই মার্কার স্টেশনারি দোকানে যে মার্কারগুলো বেচে তারা কিন্তু রেগুলার মার্কার কিনতেছে আবার বেচতেছে, কিনতেছে বেচতেছে, তার মানে তারা হচ্ছে এটা ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে করতেছে, মুনাফা অর্জনের উদ্দেশ্যে, সেহেতু এটা হচ্ছে এখানে লেনদেনের পৌনঃপুনিকতা আছে স্টেশনারি মণিহারের দোকানগুলোতে, সেহেতু স্টেশনারি দোকান হচ্ছে এক ধরনের ব্যবসা। 4 নম্বর আমরা দেখতে পাচ্ছি আইনগত বৈধতা। আইনগত বৈধতা বলতে ব্যবসায়িক যে কর্মকাণ্ডগুলো রয়েছে, অর্থাৎ উৎপাদন বন্টন অন্যান্য সহায়ক কার্যবলী, যেমন ব্যাংক বীমা পরিবহন গুদামজাতকরণ ইত্যাদি, এই কাজগুলো অবশ্যই অবৈধ হবে না, তার মানে বৈধ হবে। তাহলে
এইটিকে ব্যবসা বলা হবে। অর্থাৎ ব্যবসা করতে হলে অবশ্যই কর্মকাণ্ডগুলো বৈধতা লাভ করতে হবে। 5 নম্বর হচ্ছে স্বাধীন পেশা। ব্যবসাকে বলা হয় স্বাধীন পেশা। এখানে ব্যবসায়ের মালিক বিনিয়োগ করেন লাভের আশায় এবং তিনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। তাহলে তিনি এখানে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, ব্যবসা পরিচালনা এবং নিয়ন্ত্রণের ক্ষেত্রে, গঠনের ক্ষেত্রে তিনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। সেহেতু তিনি স্বাধীন একটা পেশায় রয়েছে। ব্যবসাকে এই জন্য বলা হয় একটি স্বাধীন পেশা। তারপরে আমরা দেখছি উপযোগ সৃষ্টি, অর্থাৎ ব্যবসার মাধ্যমে বিভিন্ন ধরনের সম্পদ সৃষ্টি করা হয়, বিভিন্ন ধরনের উপযোগ সৃষ্টি করা হয়। একটু আমরা ক্লিয়ার হই যে উপযোগ বিষয়টা কি। উপযোগ হচ্ছে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা, সেটিকে বলা হচ্ছে উপযোগ। আমি আবার বলছি, উপযোগ হচ্ছে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা বা সক্ষমতা, সেইটিকে আমরা বলছি উপযোগ। তাহলে ব্যবসার মাধ্যমে উপযোগ সৃষ্টি করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখলাম তাহলে ব্যবসায় কাকে বলে, ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলো। আশা করি তোমাদের কাছে অনেকটা পরিষ্কার হয়েছে বিষয়টা। এরপরে আমরা দেখব ব্যবসায়ের আওতা বা পরিধি। আমরা এরপর দেখব ব্যবসায়ের আওতা বা পরিধি। তাহলে ব্যবসায়ের আওতা বা পরিধি আমরা লিখি ব্যবসা, বা এটাকে আমরা সহজে বলতে পারি ব্যবসায়ী শ্রেণী বিভাগ। তাহলে ব্যবসায় আমরা লিখলাম ব্যবসা। তারপরে এখান থেকে ব্যবসায়ের প্রধান যে 3টি শাখা সেগুলো আমরা লিখব। 1 নম্বর হচ্ছে শিল্প, 2 নম্বর হচ্ছে বাণিজ্য, 3 নম্বর হচ্ছে বাণিজ্য সংক্রান্ত অন্যান্য কাজ। বাণিজ্য সংক্রান্ত অন্যান্য কার্যাবলী। তাহলে এরপরে প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমরা, শিল্পকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়। যেমন এখানে আমি শিল্পের 4টি প্রকারভেদ লিখব। একটি হচ্ছে নিষ্কাশন শিল্প। 2 নম্বরে আমি লিখব প্রজনন শিল্প। 3 নম্বরে আমি লিখছি সেবা পরিবেশক শিল্প। 4 নম্বরে আমি লিখছি প্রস্তুত শিল্প। তাহলে আমি এখানে শিল্পের 4টি প্রকারভেদ লিখেছি। একটা হচ্ছে নিষ্কাশন শিল্প, তারপরে লিখেছি প্রজনন শিল্প, 3 নম্বরে সেবা পরিবেশক শিল্প, 5 নম্বরে প্রস্তুত শিল্প। এছাড়া আরও কয়েকটি প্রকারভেদ আছে, যেখানে জায়গা সংকুলন না হওয়ায় সেগুলো আমি এখানে লিখছি না। এরপর আমরা আসি বাণিজ্যকে আবার প্রধানত 2টি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে পণ্য বিনিময় বা ক্রয় বিক্রয়। 2 নম্বরে আমরা লিখতে পারি প্রত্যক্ষ সেবা। তারপরে পণ্য বিনিময় বা ক্রয় বিক্রয়, এটাকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অভ্যন্তরীণ
ব্যবসা বাণিজ্য, অভ্যন্তরীণ বাণিজ্য, আরেকটা হচ্ছে বৈদেশিক বাণিজ্য। বৈদেশিক বাণিজ্য। তাহলে আমরা বাণিজ্যকে দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে পণ্য বিনিময় বা ক্রয় বিক্রয় সংক্রান্ত কার্যাবলী, 2 নম্বর আমরা লিখছি প্রত্যক্ষ সেবা। এরপরে আমরা ক্রয় বিক্রয়কে আবার দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য আর একটা হচ্ছে বৈদেশিক বাণিজ্য। এরপর আমরা লিখে ফেলি বাণিজ্য সংক্রান্ত অন্যান্য কাজগুলো কি কি। তাহলে আমরা 1 নাম্বার লিখব পরিবহন, 2 নম্বরে গুদামজাতকরণ, 3 নম্বর আমরা লিখছি প্রমিতকরণ ও পর্যায়িতকরণ। তারপরে আমরা লিখছি বীমা। তাহলে বাণিজ্য সংক্রান্ত কাজগুলো আমরা লিখলাম, পরিবহন লিখলাম, গুদামজাতকরণ লিখলাম, প্রমিতকরণ ও পর্যায়িতকরণ লিখলাম, বীমা লিখলাম। এছাড়া আরও কয়েকটি কাজ আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো, আমরা এটার এখন ডিটেলস আলোচনা করব, তোমরা আশা করি মনোযোগ দিয়ে শুনবে। তাহলে আমরা প্রথমে ব্যবসাকে 3টি ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে শিল্প, আরেকটা হচ্ছে বাণিজ্য, আরেকটা হচ্ছে বাণিজ্য সংক্রান্ত অন্যান্য কাজ। এগুলোকে আমরা বক্স করে দিই। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে দেখি শিল্প কি বা শিল্পের কাজ কি। তাহলে আমরা বলতে পারি যে শিল্প হচ্ছে ব্যবসায়ের প্রধান শাখা। শিল্প কি? ব্যবসায়ের প্রধান শাখা। শিল্প হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃতি থেকে সম্পদ আহরণ করে উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী করে গড়ে তোলা হয় বা প্রস্তুত করা হয়, তাকে বলা হচ্ছে শিল্প। তাহলে আমরা আবার বলছি, যে প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃতি থেকে সম্পদ আহরণ করে তার মধ্যে উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী করে গড়ে তুলে অভাব পূরণ করা হয়, তাকে বলা হচ্ছে শিল্প। শিল্প হচ্ছে উৎপাদনের প্রধান বাহন, অর্থাৎ শিল্পের প্রধান কাজ হচ্ছে কি করা? ব্যবসায়ের জন্য উৎপাদন করা। তাহলে শিল্পকে আবার আমরা সংক্ষেপে একটা ফর্মুলার মাধ্যমে বুঝতে পারি, যেমন শিল্প ইকুয়াল টু উৎপাদন প্লাস উৎপাদন, তারপরে হচ্ছে উপযোগ সৃষ্টি, তারপরে আমরা অভাব পূরণ। তাহলে আমরা শিল্পের মূল ব্যাপারটা এখানে লিখেছি। আমরা লিখেছি শিল্প ইকুয়াল টু উৎপাদন, দেন উপযোগ সৃষ্টি, দেন অভাব পূরণ। অর্থাৎ আমি বলতে চাচ্ছি শিল্পের প্রধান কাজ হচ্ছে উৎপাদন করা। উৎপাদন মানে হচ্ছে উপযোগ সৃষ্টি মানে হচ্ছে মানুষের অভাব পূরণের যে সক্ষমতা, অর্থাৎ উৎপাদনের মাধ্যমে উপযোগ সৃষ্টির মাধ্যমে উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের অভাব পূরণের যে সক্ষমতা, সেই কাজটি করে থাকে শিল্প। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি বুঝতে পেরেছ শিল্প কি। এরপরে আমরা চলে আসি শিল্পের বিভিন্ন প্রকার শিল্পের মধ্যে একটা হচ্ছে নিষ্কাশন শিল্প, অর্থাৎ যে শিল্পের মাধ্যমে ভূগর্ভ অর্থাৎ মাটির নিচ থেকে, বায়ু বা বাতাস থেকে অথবা পানি থেকে সম্পদ আহরণ বা উত্তোলন করা হয়, তখন তাকে বলা হচ্ছে নিষ্কাশন শিল্প। নিষ্কাশন শিল্পের উদাহরণ যদি আমরা দিই, তাহলে আমরা বলতে পারি যেমন পানি থেকে আমরা কি আহরণ করি? মৎস্য আহরণ করি, সেটি এক ধরনের নিষ্কাশন শিল্প। তারপরে আমরা খনিজ পদার্থ আহরণ করি ভূগর্ভ থেকে, সেটি হচ্ছে নিষ্কাশন শিল্পের চমৎকার উদাহরণ। এরপর আমরা চলে আসি প্রজনন শিল্প। প্রজনন শিল্প বলতে মূলত অর্থনৈতিক উদ্দেশ্যে যখন কোনো প্রাণী বা উদ্ভিদের বংশবিস্তারের
সাথে সম্পর্কিত যে শিল্প সেটিকে বলা হচ্ছে প্রজনন শিল্প। অর্থাৎ বংশ বিস্তারের সাথে প্রাণী বা উদ্ভিদের বংশ বিস্তারের সাথে জড়িত যে শিল্প তাকে বলা হচ্ছে প্রজনন শিল্প। সেটি অবশ্যই অর্থনৈতিক উদ্দেশ্য হয়ে থাকে। তাহলে প্রজনন শিল্পের উদাহরণ কি? উদাহরণ যদি আমরা দিই তাহলে আমরা দেখতে পাই যেমন মৎস্য শিল্প, পশু পাখি পালন, হাঁস মুরগি পালন, নার্সারি, হ্যাচারি। ওকে, তারপরে আমরা দেখি সেবা পরিবেশক শিল্প, অর্থাৎ মানুষের জীবনকে সহজ ও আরামদায়ক করার জন্যে সেবা পরিবেশনের সাথে নিয়োজিত যে শিল্প সেটিকে বলা হচ্ছে সেবা পরিবেশন শিল্প। এখানে উদাহরণ দিতে গেলে আমরা পাই যেমন গ্যাস শিল্প, তারপরে বিদ্যুৎ শিল্প, গ্যাস বিদ্যুৎ, তারপরে হচ্ছে ডিজেল লাইন, এই ধরনের যে শিল্পগুলো আছে যেমন পানি, ওয়াসা, এগুলো হচ্ছে মূলত সেবা পরিবেশন শিল্পের উদাহরণ। তারপরে আমরা লিখেছি প্রস্তুত শিল্প, এটার ইংলিশ হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। তাহলে এখানে যেটা করা হয়, কাঁচামাল অথবা অর্ধপ্রস্তুত জিনিসকে মানুষের ব্যবহার উপযোগী করে গড়ে তোলার জন্য যে শিল্প নিয়োজিত তাকে বলা হচ্ছে প্রস্তুত শিল্প। অর্থাৎ এখানে কাঁচামালকে মানুষের ব্যবহার উপযোগী পণ্য তৈরি করা হয় অথবা অর্ধপ্রস্তুত জিনিসকে মানুষের ব্যবহার উপযোগী করে গড়ে তোলা হয় ম্যানুফ্যাকচারিং বা প্রস্তুত শিল্পের মাধ্যমে, যেমন বয়ন শিল্প, তারপরে হচ্ছে ইস্পাত শিল্প, এ ধরনের প্রস্তুত শিল্পের উদাহরণ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা শিল্প কি, শিল্পের বিভিন্ন প্রকার সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা চলে আসি বাণিজ্য। বাণিজ্য হচ্ছে মূলত উৎপাদিত পণ্য ব্যবহারকারী বা ভোক্তার কাছে পৌঁছানোর মধ্যে যে প্রতিবন্ধকতা, যে গ্যাপ, সেটি দূরীকরণের জন্যে যে সব কাজ রয়েছে সেগুলোকে বলা হচ্ছে বাণিজ্য। আমি আবার বলছি, উৎপাদিত পণ্যের চূড়ান্ত ক্রেতা বা ভোক্তার কাছে পৌঁছানোর মধ্যে যে প্রতিবন্ধকতা থাকে, যে গ্যাপ থাকে, সেটি দূরীকরণের যে কাজগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে বাণিজ্য। বাণিজ্যকে বলা হয় বাণিজ্যের মাধ্যমে পণ্যের বন্টনের কাজটা করা হয়ে থাকে। অর্থাৎ পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে ভোক্তার কাছে পণ্য বন্টনের যে কাজ সেটি মূলত বাণিজ্য বলা হয়। এটাকে বাণিজ্যকে ব্যবসায়ের বন্টন শাখা বলা হয়। তাহলে বাণিজ্যের মাধ্যমে বাণিজ্যকে আবার আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে পণ্য বিনিময় বা ক্রয় বিক্রয়, আরেকটা হচ্ছে প্রত্যক্ষ সেবা। তাহলে পণ্য বিনিময় বলতে মূলত ক্রয় এবং বিক্রয়কে বোঝানো হচ্ছে। ক্রয় বিক্রয়ের মাধ্যমে আমরা জানি কি হয়, মালিকানা স্থানান্তর হয়। অর্থাৎ পণ্য কিনলে মালিকানা যার আসে, পণ্য বিক্রয় করলে কি হয়, মালিকানা চলে যায়। অর্থাৎ ক্রয় বিক্রয়ের মাধ্যমে পণ্যের মালিকানা স্থানান্তর হয়ে থাকে। এরপরে পণ্য বিনিময় বা ক্রয় বিক্রয়কে আমরা আবার দুভাগে বিভক্ত করেছি। তার মধ্যে একটি হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য, 2 নম্বর হচ্ছে বৈদেশিক বাণিজ্য। অর্থাৎ তাহলে অভ্যন্তরীণ বাণিজ্য কি? অভ্যন্তরীণ বাণিজ্য হচ্ছে মূলত একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যদি ক্রয় বিক্রয় কাজগুলো সম্পাদিত হয় তখন তাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য। বৈদেশিক বাণিজ্য কি? বৈদেশিক বাণিজ্য বলতে মূলত 2 বা ততোধিক দেশের মধ্যে যদি কোনো ধরনের লেনদেন হয় বা ক্রয় বিক্রয় কাজগুলো সম্পাদিত হয় তখন তাকে বলা হচ্ছে বৈদেশিক বাণিজ্য। অর্থাৎ অভ্যন্তরীণ বাণিজ্য একটা নির্দিষ্ট দেশের ভৌগোলিক সীমানার মধ্যে সীমাবদ্ধ, বৈদেশিক বাণিজ্য একটা নির্দিষ্ট দেশের ভৌগোলিক সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়। এরপরে অভ্যন্তরীণ বাণিজ্যকে আবার 2 ভাগে ভাগ করা হয়, যেটা আমি এখানে লিখে নাই। তার মধ্যে একটি হচ্ছে পাইকারি ব্যবসা, আরেকটা হচ্ছে খুচরা ব্যবসা। পাইকারি ব্যবসা বলতে খুচরা ব্যবসা বলতে কি সেটা আমরা খুব ভালো করে জানি। এরপরে তাহলে পাইকারি ব্যবসা কি? উৎপাদনকারী থেকে বেশি পরিমাণে পণ্য কিনে ক্রেতা খুচরা ব্যবসায়ীর কাছে যদি বিক্রয় করা হয় তখন তাকে বলা হচ্ছে পাইকারি ব্যবসা। খুচরা ব্যবসা হচ্ছে যখন
কোনো একটা প্রতিষ্ঠান সরাসরি ক্রেতার কাছে, যারা ক্রেতার কাছে চূড়ান্ত ক্রেতা বা ভোক্তার কাছে পণ্য বিক্রয় করে তাদেরকে বলা হচ্ছে খুচরা ব্যবসায়। এরপর আমরা দেখি বৈদেশিক বাণিজ্যকে আবার 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আমদানি, 2 নম্বর হচ্ছে রপ্তানি, 3 নম্বর হচ্ছে 1 নম্বরে কি বললাম আমদানি, 2 নম্বরে রপ্তানি, 3 নম্বরে পুনঃ রপ্তানি। তাহলে আমদানি কি? আমদানি হচ্ছে যখন আমরা কোনো দেশ থেকে, মনে করো বাংলাদেশ কোনো দেশ থেকে পণ্য যদি আনে, মানে কিনে আনে, তখন তাকে বলা হচ্ছে আমদানি। অর্থাৎ পণ্য অন্য দেশ থেকে আমাদের দেশে পণ্য কিনে আনলে সেটিকে বলা হচ্ছে আমদানি। আর আমাদের দেশ অন্য কোনো দেশে পণ্য বিক্রয় করলে সেটিকে বলা হচ্ছে রপ্তানি বা এক্সপোর্ট। তারপরে পুনঃরপ্তানি কি? মনে করো কোনো একটি দেশ থেকে পণ্য আমাদের দেশে আনলাম, সেটি প্রসেসিং করে সেটা আবার অন্য কোনো দেশে বেচলাম বা বিক্রয় করলাম, তখন তাকে বলা হচ্ছে পুনঃরপ্তানি। হ্যাঁ, পুনঃরপ্তানি একটা উদাহরণ দেওয়া যাক। মনে করো আমরা চায়না থেকে ওয়ালটনের যে পণ্যগুলো আছে সেগুলো চায়না থেকে পার্টসগুলো এনেই বাংলাদেশে প্রোডাক্টস, কমপ্লিট প্রোডাক্টস রেডি করে, যেমন মোবাইল, ওয়ালটন ফ্রিজ বা এই ধরনের যে ইলেকট্রনিক্স পণ্যগুলো রয়েছে ওয়ালটন কোম্পানি, সেগুলো যদি আমরা অন্য কোনো দেশ যেমন মিয়ানমার অথবা আমরা যদি আফ্রিকার কোনো দেশে, হ্যাঁ সোমালিয়াতে যদি আমরা বেশি বিক্রয় করি, তখন এটাকে বলা হবে পুনঃরপ্তানি। অর্থাৎ আমদানি রপ্তানির ক্ষেত্রে 2টি দেশ জড়িত, পুনঃরপ্তানির ক্ষেত্রে কমপক্ষে 3টি পক্ষ থাকে বা দেশ জড়িত থাকে। এরপর আমরা চলে আসি প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা বলতে স্বাধীন পেশায় নিয়োজিত যারা, যেমন ডাক্তার, উকিল, তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ার, তারা যেসব কর্মকাণ্ড বা সেবা পরিবেশন করে ভোক্তার কাছে, সেটিকে আমরা বলছি প্রত্যক্ষ সেবা। সেটি অবশ্যই তারা টাকা উপার্জনের উদ্দেশ্যে করে থাকে। তারপরে আমরা চলে আসি বাণিজ্য সংক্রান্ত অন্যান্য কার্যাবলী। এর মধ্যে পরিবহন আমরা দেখতে পাচ্ছি। পরিবহনের মাধ্যমে যে কাজটি করা হয়, উৎপাদিত পণ্য ভোক্তার কাছে পৌঁছানোর যে কাজটি, সেটি পরিবহনের মাধ্যমে করা হয়। এবং আমরা জানি পরিবহনের মাধ্যমে কী ধরনের উপযোগ সৃষ্টি হয়? পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। তারপরে গুদামজাতকরণ। গুদামজাতকরণ হচ্ছে আমার উৎপাদিত পণ্যটা ব্যবহারকারীর কাছে পৌঁছানো পর্যন্ত যে সময়টা, সেই সময়টার মধ্যে পণ্যটা যাতে পচে না যায়, বিনষ্ট না হয়, সে হাত থেকে রক্ষা করার জন্যে যে ব্যবস্থা, তাকে বলা হচ্ছে গুদামজাতকরণ। গুদামজাতকরণের মাধ্যমে কি উপযোগ সৃষ্টি হয়? গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি হয়। যেমন আমরা টমেটো, শীতকালে যখন টমেটো হয় তখন অনেক টমেটো কি করা হয়? গুদামজাতকরণের মাধ্যমে সিজনের পরও বেশি দামে বিক্রয় করা হয়। তো এটি সম্ভব মূলত গুদামজাতকরণের মাধ্যমে। তারপরে প্রমিতকরণ ও পর্যায়িতকরণ, এটি আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। তারপরে আসো এরপরে বিমা। বিমার মাধ্যমে যেটা করা হয়, ঝুঁকি, আর্থিক ঝুঁকি, বিমার মাধ্যমে ঝুঁকি প্রতিবন্ধকতা দূর করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ব্যবসায়ের আওতা বা পরিধি সম্পর্কে ধারণা পেয়েছ। এরপরে আমরা দেখব ব্যবসায়ের কার্যবলী। এরপর আমরা ব্যবসায়ের কার্যাবলী সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমাদের মনোযোগ অক্ষুণ্ণ থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা দেখি ব্যবসায়ের কার্যাবলীগুলো কি কি। ব্যবসায়ের কার্যাবলী, তাহলে ব্যবসায়ের কার্যাবলীর মধ্যে 1 নম্বরে আমরা দেখছি উৎপাদন। 2 নম্বরে আমরা লিখছি বাণিজ্য। 3 নম্বর আমরা লিখছি অর্থসংস্থান। তারপরে 4 নম্বর আমরা লিখি গুদামজাতকরণ। 5 নম্বর আমরা লিখছি পরিবহন। 6 নম্বরে আমরা লিখছি প্রমিতকরণ ও
পর্যায়িতকরণ। 7 নম্বর আমরা লিখি মৌলিকীকরণ। মৌলিকীকরণ। 8 নম্বরে বাজার প্রসার। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা দেখি, এখানে আমরা ব্যবসায়িক কার্যাবলী লিখেছি, পয়েন্টগুলো দেখি আমরা। উৎপাদন, বাণিজ্য, অর্থসংস্থান, গুদামজাতকরণ, পরিবহন, প্রমিতকরণ ও পর্যায়িতকরণ, মৌলিকীকরণ, বাজার প্রসার। প্রথম কাজ হচ্ছে ব্যবসায়ের উৎপাদন, অর্থাৎ তাহলে আমরা আগেও আলোচনা করেছি উৎপাদন বলতে মূলত উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের কী করা, অভাব পূরণ করা। সেই কাজটি কে করে? ব্যবসায়ের যে প্রধান শাখা অর্থাৎ শিল্প করে থাকে। 2 নম্বর আমরা লিখেছি বাণিজ্য। আমরা জানি বাণিজ্যের মাধ্যমে পণ্যের বন্টনের কাজটা হয়ে থাকে, অর্থাৎ উৎপাদিত পণ্য ক্রেতার কাছে চলে যায়। এবং এই বাণিজ্যের মধ্যে 2টি শাখা আমরা দেখেছি, একটা হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়, একটা হচ্ছে অন্যান্য সহায়ক কার্যাবলী। তো পণ্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে আমরা জানি কি হয়, মালিকানা স্থানান্তর হয়। তাহলে এরপরে আমরা দেখি অর্থসংস্থান, অর্থাৎ ব্যবসা করতে হলে আমার অর্থ লাগবে, টাকা লাগবে। তাহলে ব্যবসায়ের জন্য যে মূলধন দরকার সেটি কোন জায়গা থেকে সংগ্রহ করব, এটা কি আমি ইন্টারনাল বা এক্সটার্নাল, মানে এটা কি স্বল্পমেয়াদী হবে না দীর্ঘমেয়াদী হবে নাকি মধ্যমেয়াদী হবে, এই বিষয়গুলো আমি এখানে বিবেচনা করব এবং সেই সংগৃহীত অর্থটা কিভাবে কাজে লাগাবো মুনাফা অর্জনের উদ্দেশ্যে, সেই বিষয়টি অর্থসংস্থানের মধ্যে আলোচনা করা হয়। 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি গুদামজাতকরণ, অর্থাৎ আমার উৎপাদিত পণ্য ক্রেতা বা ব্যবহারকারী পর্যন্ত পৌঁছানোর মধ্যে যে সময়টুকু, যে গ্যাপটুকু, সেটি যে প্রতিবন্ধকতা সেটি গুদামজাতকরণের মাধ্যমে দূর করা হয় এবং এই গুদামজাতকরণের মাধ্যমে পণ্যের কি হয়, সময়গত উপযোগ সৃষ্টি করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা দেখি পরিবহনের মাধ্যমে উৎপাদিত পণ্য কি হয়, ক্রেতার কাছে পৌঁছানো সম্ভব হয় এবং পরিবহনের মাধ্যমে যে উপযোগটা সৃষ্টি হয় সেটি হচ্ছে সময়, স্থানগত বা কালগত উপযোগ সৃষ্টি করা যায়। 6 নম্বরে পরিবহনের কারণেই আজকে আমরা এক দেশে উৎপাদিত পণ্য আরেক দেশে ব্যবহার করতে পারছি, অর্থাৎ গ্লোবালাইজেশনের যুগে এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে 6 নম্বর হচ্ছে প্রমিতকরণ এবং পর্যায়িতকরণ। প্রমিতকরণ ও পর্যায়িতকরণ। প্রমিতকরণ বলতে পণ্য বা সেবার গুণাগুণ, রং, বৈশিষ্ট্য, আকার ইত্যাদির ভিত্তিতে পণ্যের মানের একটি সঠিক সীমা নির্ধারণ করা এবং পর্যায়িতকরণ মানে হচ্ছে পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভাজন করা। একটা আমরা উদাহরণ দিতে পারি, যেমন চট্টগ্রাম কোনো একজন ক্রেতা, কোনো একজন ব্যবসায়ী রাজশাহীর কয়েকটি লিচু বাগান ক্রয় করলো। লিচু বাগানের লিচু সংগ্রহ করার পরে ছোট, মাঝারি, বড় ধরনের লিচুগুলোকে কি করা হলো, আলাদা করা হলো এবং এই আলাদাকরণের প্রক্রিয়াটাকে বলা হচ্ছে প্রমিতকরণ। আর আলাদা করে সেগুলোকে ঝুড়ির মধ্যে ঢুকানোর যে চেষ্টা, অর্থাৎ ঝুড়িতে ভরাটাই হচ্ছে পর্যায়িতকরণ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমরা প্রমিতকরণ এবং পর্যায়িতকরণের কাজ সম্পর্কে বুঝলাম। এরপর আমরা চলে আসি মৌলিকীকরণ। পণ্যকে মান সংরক্ষণ করা, পণ্যের মান সংরক্ষণ করা, বিনষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করা এবং পণ্যকে ক্রেতার কাছে আকর্ষণীয় করে তোলার জন্যে যে ব্যবস্থা, সেটাকে বলা হচ্ছে মৌলিকীকরণ। এটার ইংলিশ শব্দ হচ্ছে প্যাকেজিং। তাহলে এটি ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। তারপর 8 নম্বর হচ্ছে বাজার প্রসার, অর্থাৎ মার্কেটিং প্রমোশন। বর্তমানে বলা হচ্ছে প্রচারই প্রসার, অর্থাৎ যত বেশি প্রচার করা হবে তত বেশি প্রসার করা হবে। এবং আমরা যদি টেলিভিশনে অ্যাডগুলো দেখি তাহলে আমরা বুঝতে পারি বিভিন্ন পণ্য বা সেবার যে প্রচারণা করা হচ্ছে সে সম্পর্কে আমরা ধারণা পাই। তাহলে আমার উৎপাদিত পণ্য, সেবা বা ব্র্যান্ড সম্পর্কে যদি আমি কাস্টমারদেরকে না জানাই তাহলে আমার পণ্য বা সেবা সেল হবে না, বিক্রয় হবে না, আমার ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। তো ক্রেতাদেরকে আমার পণ্য বা সেবা সম্পর্কে তাদেরকে অবহিতকরণের মাধ্যমে আমার পণ্যটা যাতে কিনে সে বিষয়ে তাদেরকে আগ্রহী করে তোলাই হচ্ছে বাজার প্রসার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ব্যবসায়ের কার্যাবলী সম্পর্কে
বুঝতে পেরেছ। এরপরে আমরা দেখব লাস্ট যে বিষয়টা আইটেমটা আমরা দেখব সেটা হচ্ছে ব্যবসায়ের গুরুত্ব। তাহলে আগে আমরা পয়েন্টগুলো লিখে ফেলি। ব্যবসায়ের গুরুত্ব। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা 1 নম্বরে লিখছি সম্পদের কার্যকর ব্যবহার। সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত। 2 নম্বর আমরা লিখছি ব্যক্তিগত আয় বৃদ্ধি। ব্যক্তিগত ও জাতীয় আয় বৃদ্ধি। 3 নম্বর লিখছি আমরা জীবনযাত্রার মান সহজীকরণ। 3 নম্বর আমরা লিখলাম জীবনযাত্রার মান সহজীকরণ। 4 নম্বর আমরা লিখলাম অর্থনৈতিক সমৃদ্ধি। 5 নম্বর আমরা লিখতে পারি কর্মসংস্থান। আরও প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে ব্যবসায়ের গুরুত্বের মধ্যে 5টি পয়েন্ট লিখেছি, তবে অনেক পয়েন্ট তোমরা আরও লিখতে পারো বা আছে। তো আমরা এখানে জাস্ট 5টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। সেগুলো হচ্ছে সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত। 2 নম্বরে আমরা লিখেছি ব্যক্তিগত জাতীয় আয় বৃদ্ধি। 3 নম্বরে আমরা লিখেছি জীবনযাত্রার মান সহজীকরণ। 4 নম্বরে আমরা লিখেছি অর্থনৈতিক সমৃদ্ধি। 5 নম্বরে আমরা লিখছি কর্মসংস্থান। তাহলে প্রথম পয়েন্টটা দেখা যাক, সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত। অর্থাৎ ব্যবসায়ের মাধ্যমে আমাদের যে সীমিত যে সম্পদ, সেই সম্পদের কার্যকর ব্যবহারের মাধ্যমে কার্যকর ব্যবহার নিশ্চিত করা যায় এবং সেটির মাধ্যমে ব্যবসা তার মুনাফা অর্জন করতে পারে। 2 নম্বর হচ্ছে ব্যক্তিগত ও জাতীয় আয় বৃদ্ধি। অর্থাৎ ব্যবসায়ের মাধ্যমে মালিকরা নিজেদের আয়ও বৃদ্ধি করতে পারে। অন্যদিকে তাদের আয় যদি বৃদ্ধি পায় মালিকদের, তাহলে স্বাভাবিকভাবে সেটি জাতীয় আয় বৃদ্ধিতে ভূমিকা রাখে। 3 নম্বরে আমরা জীবনযাত্রার মান সহজীকরণ। অর্থাৎ ব্যবসায় বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে এবং এই বিভিন্ন ধরনের ব্যবসার মাধ্যমে কি হচ্ছে, মানুষের জীবনযাত্রার মান সহজ হচ্ছে। যেমন আমরা যদি সেবা পরিবেশের শিল্পের মাধ্যমে বিদ্যুৎ, গ্যাস, তারপরে হচ্ছে পানি, এগুলোর ব্যবস্থা না হতো, তাহলে আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হতো। তাহলে ব্যবসার মাধ্যমে এই জিনিসগুলো আমাদের কাছে খুব সহজে পৌঁছানো হচ্ছে, যার কারণে আমাদের জীবনযাত্রার মান সহজ হচ্ছে। 4 নম্বর অর্থনৈতিক সমৃদ্ধি। অর্থাৎ ব্যবসার মাধ্যমে প্রচুর মুনাফা অর্জন হয়, যেটি দেশের সক্ষমতা বা সমৃদ্ধি, অর্থনৈতিক সমৃদ্ধিতে ভূমিকা রাখে। 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি কর্মসংস্থান। অর্থাৎ একটা দেশে যত বেশি ব্যবসা থাকবে তত বেশি কর্মসংস্থান হবে। ব্যবসা যত কম থাকবে কর্মসংস্থানের পরিমাণও কমে যাবে। তাহলে স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাচ্ছি ব্যবসা কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়তা করে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার কথা ছিল সেগুলো আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। করোনার মধ্যে আশা করছি তোমরা বাসায় থাকবে যতটুকু সম্ভব এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে আমার ক্লাস এখানে সমাপ্ত করছি।